ক্রাশকে চুমু অথবা থাপ্পড় দেওয়ার মতো সাংঘাতিক লেভেলের ডেয়ার দেওয়া হয়েছে আমাকে। বিশ্বাস করেন, ক্রাশকে পছন্দ করি, কিন্তু চুমু খাওয়ার মতো দুঃসাহস আমার এই ছোট্ট মনে নেই। কথায় আছে ঘর শত্রু বিভীষণ, কিন্তু আমার হচ্ছে ক্লাস শত্রু, কোচিং শত্রু এবং প্রাইভেট শত্রু। এই শত্রু করা বোঝেনি আমার বান্ধবীরা। সুযোগ পেয়ে এমন ধোলাই যে দেবে তা আমি কল্পনাতেও আনিনি। যাকে বন্ধু মহলে আমি বেশ সাহসী মেয়ে, ভয়ে নেতিয়ে যাওয়ার বিষয়টা হাসি ঠাট্টার মধ্যে পড়ে যাবে। কারো হাসির পাত্র তো আমি হতে পারবো না। দেখাই যাক এই ডেয়ারটাতে আমি জয়ী হতে পারি কিনা। যেহেতু চুমু খাওয়া সম্ভব নয়, তাই থাপ্পড় দেবো বলেই ঠিক করলাম। ভাবতেই কষ্ট লাগছে। ক্রাশ আর আমি এক অ্যাপার্টমেন্টেই থাকি এবং পাশাপাশি ফ্ল্যাটে। আমার বাবা সরকারি চাকরিজীবী। তার বদলির জন্যই আমাদের বাংলাদেশে প্রায় সব জেলাতেই ঘুরে বেড়াতে হয়। ছোট পরিবার হয়, খুব বেশি সমস্যা হয় না, কিন্তু মা ভীষণ রাগ করেন। বারবার ঘর গোছানোর কাজ তার বিরক্ত লাগে। শুধু কি তাই, কাজের লোক খুঁজে পাওয়াও দেয়। ক্লাস 9-এ ওঠার পর কুমিল্লা থেকে বদলি হয়ে এলাম সিলেটে। পুরনো বন্ধু বান্ধবীদের ছেড়ে আসতে ভীষণ কষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার নেই। ছোটবেলা থেকেই তো এভাবে ঘুরছি। 1 বছর যাবৎ অন্য এলাকায় ছিলাম, কিছুদিন ধরে নতুন অ্যাপার্টমেন্টে এসেছি। দ্বিতীয় দিনই ক্রাশের সঙ্গে দেখা হয়েছিল, আর সেদিনে তাকে প্রথম দেখে আমি শেষ। যাকে রোমিও ভাষায় বলে ফিদা। বয়স কম বিধায় আবেগে ভেসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমাদের প্রথম দেখা কোনো সিনেমাটিকভাবে হয়নি। শুনুন কি হয়েছিল সেদিন। এখানে আসায় কাজের লোক পাইনি আমরা, তাই ঘরের কাজ মাকে একাই করতে হতো। বাড়ির একমাত্র মেয়ে এবং একমাত্র সন্তান হয় আকাশসম ভালোবাসার সঙ্গে আমার রয়েছে বাড়াবাড়ি রকমের স্বাধীনতা। কখনো কোনো কাজে আমায় হাত রাখতে হয় না। পুরো 2 দিন লেগেছিল আমাদের ঘর গুছাতে। ময়লা অনেক জমে গিয়েছিল। এত ময়লা ঘরে রাখা সম্ভব নয়। অ্যাপার্টমেন্টের নিচে ডাস্টবিন রয়েছে। আমি ভাবলাম, এত কাজ করে মা তো ক্লান্ত, আমি বরং গিয়ে ময়লাগুলো ফেলে আসি। মা প্রথমে রাজি হতে চাইলেন না, কিন্তু আমিও তো হাল ছেড়ার পাত্রী নই। সত্যি বলতে সেদিন হাল ছেড়ে দেওয়াটাই আমার জন্য উত্তম ছিল। তাহলে এত লজ্জাকর পরিস্থিতিতে আমায় পড়তে হতো না। আমরা থেকে 3 তলায়। 2 হাত ভর্তি ময়লা নিয়ে লিফটের কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু হাত আটকে থাকায় বাটন প্রেস করতে পারছিলাম না। বিরক্ত হয়ে নিচু হয়ে ময়লার পলিগুলো রেখে সোজা হয়ে দাঁড়াবো, অমন সময়ে কারো থুতনির সঙ্গে আমার মাথায় বাড়ি লাগে। ইস, হুট করে যেন ঝড় বয়ে গেল। আমি এত ব্যথা পেয়েছি, না জানি ওই লোকের থোতার কি অবস্থা। চোখ মুখ কুঁচকে ফেলেছিলাম। মাথা ডলতে ডলতে সামনে তাকাতে একজন পুরুষের গলা দৃশ্যমান হলো। কি আজব, লোকটা এত লম্বা নাকি? লোকটা অত লম্বা হবে কিনা জানি না, তবে আমি একটু বেটে, আবার ততটাও নই। ঠিক ঠিক 5 ফুট। আমি এবার তার মুখের দিকে তাকাতেই ব্যথায় বিকৃত করা আমার মুখ হা হয়ে যায়। এত সুন্দরও কোনো মানুষ হয়? সরি, এখানে হবে এত সুন্দরও কোনো ছেলে মানুষ হয়? ছেলেরা সুন্দর হলে আমার কেন জানি হিংসা লাগে। ছেলেরা কেন সুন্দর হবে? সুন্দর হবে শুধু মেয়েরা। আর ছেলেরা ভালোবেসে তখন নাম দেবে মায়াবতী অথবা মায়াবিনী। উফ, ভাববেন না উনি সেই মাত্রায় সুন্দর অথবা ফর্সা। আমি ওনার সৌন্দর্যের বর্ণনা দিচ্ছি, শুনুন। ওনার গায়ের রং শ্যাম, উচ্চতায় 5 ফুট 6 কিংবা 7 হবে। বড় জোর 8ও হতে পারে, নট শিওর। কিন্তু নাকের পাশে ছোট্ট একটা তিল আছে। হায়, ঘায়েল আমি। আরও একবার ঘায়েল হলাম তার কণ্ঠস্বর শুনে। তিনি বললেন, সরি, আপনি ব্যথা পাননি তো? আমার মনের ভেতর তখন দ্রিম দ্রিম আওয়াজে কালবৈশাখীর প্রবল ঝড় বইছে। ঝড়ে গাছপালা নুয়ে যাওয়ার মতো স্বপ্নের জগতে আমিও বোধহয় এদিক সেদিক দুলছিলাম। তার প্রশ্নে নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে বললাম, হুম। তারপর সে আগে লিফটে উঠল। আমি লিফটে উঠবো তখন মনে পড়ে গেল আমার ময়লার কথা। ইস, এই ময়লা নিয়ে এখন লিফটে উঠবো, তাও ক্রাশের সাথে। দুচ্ছাই বলে লজ্জা শরমের মাথা খেয়ে ময়লা নিয়ে লিফটে উঠলাম। তিনি লিফটের এক মাথায় আর আমি লিফটের অন্য মাথায়, মাঝখানে ময়লা। সত্যি বলতে ময়লাগুলোকে ভিলেনি মনে হচ্ছিল আমার। একটু পরপর থেকে আর চোখে দেখছিলাম আমি। প্রথম ভালো লাগা বলে কথা, সে কি এক অনুভূতি। আমি খেয়াল করলাম উনি কেমন যেন আনইজি ফিল করছে। আরও অবাক করার বিষয় হলো, ওনার চোখ দেখে মনে হচ্ছিল উনি কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। তাহলে কি উনিও? ইস, ভাবতেই তো কেমন জানি আনন্দ আনন্দ লাগছে। মনে মনে গানও গেয়েছিলাম সেদিন। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। পুরো গান শেষ হওয়ার আগেই লিফট খুলে গেল। ক্র্যাশের আগে আমি ময়লা নিয়ে বের হলাম।
একেবারে ছ্যাঁচড়া সাজাটা তো বেহায়াপনা মনে হবে, তাই না? ক্রাশ এলো আমার পিছু পিছু। ডাস্টবিনে ময়লাগুলো ফেলেই আবার ফিরে আসছিলাম, তখন ওনার মুখোমুখি হয়ে গেলাম। অনিচ্ছা নিয়ে পাশ কাটিয়ে চলে আসার সময় উনি পিছু ডেকে বললেন, শুনুন। ওনার ডাক শুনে মনে হচ্ছিল আমি আকাশে বাতাসে উঠছিলাম। লজ্জা মিশ্রিতভাবে হেসে আমি বললাম, জি। উনি তখনও আনইজি ফিল করছিলেন। এরপর জড়তা কাটিয়ে বলল, আসলে কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছি না। কি যে বলো তুমি? তুমি বলো না কি বলবে। আমার নাম জানতে চাও নাকি নাম্বার চাও? কোনটা চাও বলো বলো। মনে মনে পুলকিত হয়ে বললাম আমি। ক্রাশ আমাকে অবাক করে দিয়ে বলল, আপনি যেই ফ্লোরে কাজ করেন আমরাও ওই ফ্লোরেই থাকি। আপনি যদি আপনার বর্তমান কাজের পাশাপাশি আমাদের কিছু ছোটা কাজ করে দিতেন তাহলে খুব উপকার হতো। আমাদের ছোটা কাজের মেয়েটা প্রেগনেন্ট, তাই কাজটা ছেড়ে দিয়েছে। এখনকার সময়ে কাজের লোক পাওয়া খুব ভার, তাই আপনাকেই বললাম সবাই যেরকম বেতন দেয় আমি তার থেকে একটু বেশিই দেব, করবেন? বিশ্বাস করেন, ওই মুহূর্তে আমার ইচ্ছে করছিল কোনো কচু গাছে দেখে সেখানেই ঝুলে পড়ি। শেষমেশ ক্রাশ আমাকে কাজের মেয়ে বানিয়ে দিল। মাবুদ, এই দিন দেখার আগে রাত হলো না কেন? তাহলে আমি ঘুমিয়ে পড়তাম, এই দিনও আমায় দেখতে হতো না। ভেতরে ভেতরে আমি খুব কাঁদছিলাম, মন কাঁদছিল আর কি। আমায় চুপ থাকতে দেখে উনি বললেন, চুপ করে আছেন যে? কথা বলতে গিয়ে খেয়াল করলাম বাচ্চাদের মতো আমার ঠোঁট উল্টে যাচ্ছে, কণ্ঠস্বর রোধ হয়ে রয়েছে, কথা কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। এত নরম হলে তো চলবে না। তাই বিস্বাদিতভাবে কাটকাট গলায় বলেছিলাম, আমি কোনো কাজের মেয়ে না, আমরা এই বাড়িতে নতুন এসেছি। এরপর এক মুহূর্তও দেরি না করে ফ্ল্যাটে চলে গেলাম। ক্রাশের কি অবস্থা হয়েছিল সেটা আর আমি জানি না। নিজের রুমে এসে বারবার আয়নায় নিজেকে দেখছিলাম। আসলেই নিজেকে ফকিন্নির মতো লাগছিল। তার মধ্যে হাতে ছিল ময়লা। ক্রাশেরই বা দোষ কি? রাগ কমে গেল আমার। এরপর থেকে প্রায়ই তাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। এই হচ্ছে ক্রাশের সাথে আমার প্রথম সাক্ষাৎ। ক্রাশের বিষয়ে এত কিছু বললাম, অথচ এখনো তার নামটাই বললাম না। ওনার নাম রুদ্র। নামটা সুন্দর না? হতেই হবে। যেখানে মানুষটা সুন্দর, মন সুন্দর, ব্যবহার সুন্দর, সেখানে নাম তো সুন্দর হবেই। আর আমি নবনী। হ্যাঁ রে নবমী, আর কত দাঁড়িয়ে থাকবি? চল এবার। বাজখাই গলায় কথাটি বলল আমার পরম বন্ধু নামক শত্রু তিথি। শত্রু বললাম তার কারণ হচ্ছে এই সাংঘাতিক লেভেলের বিশ্রী ডেয়ারটা তিথি আমায় দিয়েছে। আগেরবার ওকে আমি যেই ডেয়ার দিয়েছিলাম সেটার সুদ আজকে তুলছে। অসভ্য। ওকে কি ডেয়ার দিয়েছিলাম সেই গল্প অন্যদিন করব। আমি ভাবছি আজকের কথা। এই কাজটা আমি কিভাবে করব? কত আশা নিয়েছিলাম ক্রাশ আমায় নিজে প্রপোজ করবে, প্রেম হবে, বিয়ে হবে, সংসার হবে। তা বোধহয় আর হলো না। এত কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? যতই ভাবিস লাভ হবে না কিছু, জিয়ার পূরণ করতেই হবে। তিথির সঙ্গে তাল মেলালো আমার বাকি বন্ধু নামক শত্রুরাও। আমি কটকট করে বললাম, করব। আমি কি এত ভীতু নাকি? তবে মনে রাখিস, আমার না হওয়া প্রেমটা ভেঙে যাওয়ার জন্য দায়ী তোরাই থাকবি। কোনোদিন ভালো হবে না তোদের। তোর মতো বান্ধবী থাকলে এমনিও জীবনে ভালো কিছু আশা করা যায় না। বেশি দেরি করলে কিন্তু আজ আর তার সাথে দেখা হবে না। কেমন বান্ধবী দেখলেন আপনারা? আমায় কাদায় ফেলে এমন ভাব করছে যেন ওদের পায়ে কাদা লেগেছে। যাকে সেসব। এখন ক্র্যাশকে কিভাবে থাপ্পড় দেবো বলুন তো? থাপ্পড় দিলে প্রেম হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তাছাড়া এভাবে হুট করে থাপ্পড় দেওয়ার মানে হয় বলেন? আচ্ছা, থাপ্পড় না দিয়ে যদি চুমু দেই তাহলে কেমন হয়? হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম গিয়ে বলবো একটা চুমু খেয়ে আপনাকে। ইয়াকছি, কিরকম সস্তা আবদার। ইংরেজিতে বলবো আই ওয়ান্না কিস ইউ। না, খুবই বেহায়াপনা মনে হচ্ছে। উনি আমাকে খারাপ মেয়ে ভাববে, এটা ভেবেই খারাপ লাগছে। ডিয়ার বরং বাদ দেই। এবার না হয় হার মেনে নিলাম, কি বলেন? আমার হার মানার কথা বলার আগেই তিথি আমাকে সামনের দিকে ঠেলে দিয়ে বলল, ওই যে রুদ্র ভাই আসছে, যা তাড়াতাড়ি। ইয়ে মানে একটা কথা ছিল তিথি। কথা পরে শুনবো, আগে জিয়ার পূরণ কর, যা। এক প্রকার ঠেলে ঠুলেই আমায় পাঠিয়ে দিয়ে ওরা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। এদিকে ভয়ে আমার হাত পা কাঁপছে, শরীরে জ্বরও মনে হয় চলে এসেছে। রুদ্র পার্কিং লটের বিপরীতে থাকা একটা ব্রেঞ্চিতে বসলো। ব্রেঞ্চির সাথে লাগানো একটা রঙ্গন ফুল গাছ। পুরো গাছটিতে থোকা থোকা লাল রঙ্গন ফুল ফুটে রয়েছে।
মুখের মাস্কটা ঠিকঠাক মতো লাগিয়ে ধীর পায়ে আগানো শুরু করলাম। ওই দিনের পর থেকে রুদ্রর সাথে সরাসরি আর দেখা হয়নি। আমি তাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। একবার দেখাতেই চেহারা মনে থাকার কথা নাই, তবুও রিস্ক নিতে চাই না বলে মাস্ক পরে নিয়েছি। যতই তার দিকে এগোচ্ছি তত হৃদস্পন্দনের শব্দ প্রবলভাবে শুনতে পাচ্ছিলাম। তখন দেখলাম কয়েকজন ছেলে রুদ্রের সামনে গিয়ে দাঁড়ালো। হ্যাংলা পাত্রা রোগা করে তালগাছের মতো লম্বা এক ছেলে অন্য একটি ছেলের শার্টের কলার ধরে রেখেছে। আমি আর না গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমাদের দূরত্ব এখন বেশি নয়। এখান থেকে ওদের কথোপকথন আমি শুনতে পাচ্ছিলাম। তালগাছের মতো লম্বা ছেলেটি বলল, রুদ্র, পাইছি শালারে। সেদিন কি বলছিল মনে নাই? রুদ্র আনমনে ফোন টিপছিল। হুট করে ফোনটা অফ করেই ঝড়ের বেগে থাপ্পড় বসিয়ে দিল মাঝখানে ছেলেটিকে। ছেলেটা কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে, কেঁদে ফেলবে ভাব। রুদ্র বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, শালা, সেদিন খুব তো পাওয়ার দেখিয়েছিলি, আমায় নাকি মারবি? মার দেখি আমায়, দেখি তোর গায়ে কত জোর। কথা শেষ করেই নাক বরাবর দিল আরেক ঘুষি। খেয়াল করলাম আমার হাত পা কাঁপছে। মানে সিরিয়াসলি, এই ছেলেকে আমি থাপ্পড় মারতে এসেছিলাম, তাও বিনা দোষে? রুদ্র বাঘের থাবার মতো একটা থাপ্পড় যদি আমার গালে পড়ে তাহলে তো আমি এখানেই কাত। আল্লাহ বাঁচিয়েছে যে এই ঘটনা আগেই ঘটেছে, নয়তো নবনী তুই আজকে মরতি। ছেলেগুলো চলে গেল। রুদ্র ঘুরে ফিরে তাকাতেই আমি সঙ্গে সঙ্গে উল্টো পথে হাঁটা শুরু করি। তখনই পেছন থেকে ওর ডাক শুনতে পাই, এই মেয়ে, এই। হ্যাঁ, তোমাকেই বলছি, এদিকে এসো তো। আমার হাঁটু হিড়হিড় করে কাঁপছে। নবনী রে, তুই বোধহয় আর শেষ। কেন ডাকছে সে? বন জঙ্গলের বিটপিড়নায় আমিও সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাঝে মাঝে ঝড়ো হাওয়া বাতাসে কিংবা মেদু বাতাসে পাতাগুলো যেমন নড়ে চড়ে তাদের অস্তিত্ব জানান দেয়, আমার অবস্থাও তখন তেমনই। শুধু পার্থক্য এটুকুই যে পাতারা মনের আনন্দে নড়ে আর আমি নড়ছি ভয়ে। নড়ছি না বলে কাঁপছি বলাটাই মানানসই। হ্যাঁ, রুদ্রের ভয়েই আমি কাঁপছি, কিন্তু তার দিকে ঘুরে দাঁড়ানোর মতো সাহস কিছুতেই সঞ্চয় করতে পারছি না। আমি জানি আপনারা এখন আমায় ভীতু ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেও ভীতু নই, উপরন্ত বড্ড সাহসী। সেটা অবশ্য আস্তে আস্তে আপনারাও জেনে যাবেন। কিন্তু কথা হচ্ছে, এখন যে আমার কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারছি না। তবে এতটুকু শিওর যে আমায় দেখতে এখন চুপসে যাওয়া বেলুনের মতোই দেখাচ্ছে। আমি তো আমার জায়গা থেকে নড়লাম না, ঠিক আছে, কিন্তু রুদ্র নিজে এসে আমার সামনে দাঁড়ালো। এবার আমার হাত পায়ের সাথে সাথে দাঁত ঠোঁটও কাঁপতে শুরু করেছে। যে কেউ দেখলেই ভাববে গরমের মধ্যে মাঘ মাসের শীত বোধহয় আমার ওপরেই হামলে পড়েছে। ডাকলাম যে শুনতে পাওনি? রুদ্রের গলায় বিরক্তির আভাস। আমি এবারও কিছু বলতে পারলাম না। তবে এটাই বুঝতে পারছি না উনি আজ আমায় তুমি করে বলছে কেন। সেদিন তো আপনি করে বলেছিল। মাস্ক পরার কারণে উনি আমার পুরো মুখ দেখতে না পারলেও চোখ দেখে নার্ভাসনেস ঠিক বুঝে ফেলল। এবার তার কুঁচকে যাওয়া কপালখানা আগের ন্যায় বিস্তৃত হলো। আমায় অবাক করে দিয়ে সে আমার কপালে হাত রাখলো। এবার আর আমায় কেউ আটকাতে পারবে না, আমি শেষ। আপনারা কি ভাবছেন আমি মরে যাওয়ার কথা বলছি? একদম নয়, আমি বরফ হওয়ার কথা বলছি। শরীরের তাপমাত্রা তো ঠিকই আছে। কপাল থেকে হাত সরিয়ে নিয়ে বলল সে। আমায় চুপ থাকতে দেখে আবার বলল, কথা বলছো না কেন? তুমি কি বোবা? এই লোকটার সমস্যা কি আমি বুঝি না। প্রথম দিন আমায় কাজের বুয়া বানিয়ে দিল, আর আজ বোবা? আমি বড় করে শ্বাস নিতে গিয়েও ব্যর্থ হলাম, তবুও মাস্ক খুললাম না। আমায় কথা বলতেই হবে এখন। না, আমি বোবা নই, অসুস্থ নই, বললাম আমি। তাহলে এতক্ষণ চুপ করেছিলে কেন? যাই হোক, তোমার হাতের পানির বোতলটা দাও। পানি ভালো তো? নিজের হাতের দিকে তাকালাম আমি। স্কুল থেকে ফেরার পথে পানির বোতল বের করে যে পানি খেয়েছিলাম এখনো হাতেই রয়েছে। তার মানে উনি তখন পানির জন্যই আমায় ডেকেছিল। হাই রে নবনী, আর কত কী না তুই ভেবে নিলি। সব ভয় কাটিয়ে পানির বোতলটা তার দিকে এগিয়ে দিলাম। সে ঢকঢক করে এক চুমুকে পুরো বোতল ফাঁকা করে ফেলল। আমি পলক্ষীনভাবে শুধু চেয়েই রইলাম। বোতলটা আমার দিকে ফিরিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ পিচ্ছি। এরপর সে বাড়ির পথে হাঁটা শুরু করলো। আমি আহাম্মক সেখানেই দাঁড়িয়ে রইলাম। কি বলে গেল আমায়? পিচ্ছি? রুদ্র চলে যাবার পর তিথিরা আমার কাছে আসে। কাহিনী কি হলো বলতো, জিজ্ঞেস করলো তিথি। এখন আমি কি করে বলি আমি যে ভয়ে কাবু হয়ে গেছি? পুরো ঘটনা না শুনে আমায় ছাড়বে বলেও মনে হচ্ছে না। সংক্ষেপেই আমি বিবৃতি দিলাম। সব শুনে ওরা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। আগেই বলেছিলাম এক একটা কি পরিমাণ বজ্জাতের হাড্ডি। আমায় মনমরা থাকতে দেখে তিথি বলল, আহারে,
থাক, মন খারাপ করিস না। জিয়ারে যখন জিততে পারিসনি তখন কালকে ট্রিট যেন মিস না হয়। আর হ্যাঁ, পিচ্ছি বলেছে বলে এত হাউতাস না। স্কুল ড্রেস পরা থাকলে বাচ্চাই তো মনে হবে। তোর ভাগ্য ভালো যে আপু না ডেকে পিচ্ছি ডেকেছে। তিথির শেষ কথা শুনে একটু স্বস্তি তো পেলাম। যাক, বান্ধবীগুলো হারামি হলেও সান্ত্বনা তো দিতে পারে। ট্রিট দেবো বলে ডিসিশন ফাইনাল করে ফেললাম। এর জন্য অবশ্য এখন আমার বাবার পকেট কাটতে হবে। বাবার বাড়ি ফিরতে রাত 9টার মতো বাজবে। এখন বাজে 8:45। এখনও আরও 15 মিনিট অপেক্ষা করতে হবে। নিজের ঘরে বসে ল্যাপটপে টম অ্যান্ড জেরি কার্টুন দেখছিলাম। টিভি আছে আমাদের ড্রয়িং রুমে, সেটা এখন টিভি মায়ের দখলে। সন্ধে হলে তিনি সিরিয়াল দেখতে বসেন। এমনকি অ্যাড আসলেও একই চ্যানেলে রেখে দেন। চ্যানেল পাল্টে দিলে যদি নাটকের কোনো সিন মিস হয়ে যায়। তাই অযথা টাইম ওয়েস্ট না করে আমিও যাই না টিভি দেখতে। তাছাড়া নেট থাকতে সব কিছুই যখন হাতের মুঠোয় পাওয়া যায় তখন টিভির আর দরকার কি। শুয়ে বসে কার্টুন দেখতে দেখতে খেয়াল করলাম গলাটা কেমন যেন খুসখুস করছে। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে পানি বের করে পান করলাম। তাতেও কোনো কাজ হলো না। মায়ের হাতে এখন লেবু চা খেলেই ম্যাজিকের মতো গলা খুসখুস করা সেরে যাবে। আমি তো ভয় পাচ্ছি এটা ভেবে সিরিয়াল দেখার সময় ডাকার ফল আবার ভয়ানক না হয়। যা হবার হবে। একটু বকলে বকতে পারে, কিন্তু বারণ করবে না। ড্রয়িং রুমে গিয়ে মাকে বললাম, মা, 1 কাপ লেবু চা করে দাও তো, গলাটা ভীষণ খুসখুস করছে। মা এক পলক আমার দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, একটু পরই অ্যাড দিবে, যা বলার তখন বলবি। বুঝলাম সিরিয়ালে হয়তো টান টান উত্তেজনা চলছে। কি আর করার, অ্যাড আসার আশায় সোফায় বসে রইলাম। মায়ের একটু পর শেষ হয়েছে পাক্কা 6 মিনিট পর, অর্থাৎ ঠিকঠাক 6 মিনিট পর অ্যাড এসেছে। এমন পুঙ্খানুপুঙ্খভাবে কী করে বললাম সেটাই তো ভাবছেন। আমার গায়েবী কোনো গুণ নেই। দেয়াল ঘড়িতে বসে বসে সময় গুনেছি। অ্যাড আসার পর মা বলল, বল এখন কি বলবি। বলছিলাম যে গলাটা কেমন জানি খুসখুস করছে, 1 কাপ লেবু চা বানিয়ে দাও। আমি সিরিয়াল দেখতে বসলেই তোর গলা খুসখুস করে, মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, কাহিনী কি বলতো? এখানে কাহিনীর কি হলো মা? আমি কি ইচ্ছে করে সমস্যাগুলো আনি? এক্স্যাক্টলি, আমার মনে হয় তুই ইচ্ছে করে সমস্যাগুলি আনিস, নয়তো মিথ্যে বাহানা করিস। শুধু শুধু এতগুলো কথা শোনাচ্ছ মা। বিরক্ত লাগলে রেসিপি বলে দাও, আমি বানিয়ে নিচ্ছি। তার আর কোনো প্রয়োজন নেই। রান্না তো রও জানিস না, পরে হাত পা পুড়িয়ে তোর বাবার বকুনি খাওয়াবি। আমিও পিছু যেতে যেতে বললাম, বাবাকে দোষ দিচ্ছ কেন মা? রান্না শেখানোর দায়িত্ব সবসময় মায়েদের হয়, বাবার নয়। তুমি রান্না শেখাওনি, এমনকি এখনও শেখাচ্ছ না। বাবার সাথে সাথে তুমিও আমায় বেশি আহ্লাদ দিয়ে ফেলছো। মা তখন খুন্তি হাতে নিয়ে বলল, বেশি বকবক করবি না নবমনি, যা এখান থেকে। আমি রান্নাঘরের দরজার বাহিরেই ছিলাম, কথা বাড়ালাম না আর। ফিরে আসার পথে কলিং বেলের শব্দ শুনলাম। বাবা এসেছে। দৌড়ে গিয়ে আমি দরজা খুলে দিলাম। আমায় দেখে বাবা মিষ্টি করে হাসলো। একটা প্যাকেট আমার হাতে দিল। মুখ আলগা করে দেখলাম কচকচে পেয়ারা। বাবা জুতা খুলতে খুলতে বলল, তোমার মা কোথায়? চা বানাচ্ছে। পেয়ারাগুলো টেবিলের উপর রেখে আমি সোফায় বসে পড়লাম। বাবা ঘরে যাওয়ার আগে মাকে শব্দ করে বলল, আমার জন্য 1 কাপ চা বানিও তো। টুং করে জোরে একটা শব্দ এলো রান্নাঘর থেকে। এরপর ঝনঝন করার শব্দ শুনতে পেলাম। মার আগে গজগজ করতে করতে বেরিয়ে এসে বলল, বাপ মেয়ে মিলে একটার পর একটা বায়না করেই যাচ্ছে। তোমাদের জন্য একটু শান্তিতে টিভিও দেখতে পারি না। পেয়েছো তো গরুর বরদ, যেভাবে পারছো খাটাচ্ছ। মার আগে ফুসফুস করছে। বুঝলাম রান্নাঘরের থালা বাসনগুলো মা ইচ্ছে করেই ফেলেছে। বাবা অসহায়ের মতো মুখ করে বলল, মাত্র একটা আবদারই তো করলাম নয়না, এর জন্য তুমি এতগুলো কথা শোনালে। বাবার এভাবে কথা বলায় আমার ভীষণ হাসি পেল। হাসলামও মুখ চেপে, কারণ মা দেখতে পেলে একদম রক্ষে নেই। মা কিন্তু হাসল না। সে আবার রান্নাঘরে যেতে যেতে বলল, এই বয়সেও তার ঢঙের শেষ নেই। বাবা এবার বিচার দেওয়ার ভঙ্গিতে মাকে শুনিয়ে শুনিয়ে আমায় বলল, নবীন, তুই বলতো আমার এমন কি বয়স হয়েছে? তোর মা কথায় কথায় আমাকে বুড়ো বলে, এটা কি ঠিক? না, একদম না। এটা তো ঘোর অন্যায়। জ্ঞানী জ্ঞানী ভাব ধরে বললাম আমি। মা 2টো চায়ের কাপ নিয়ে এলো।
আমার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বলল, বাপের চামচ একদম বাপের মতোই হয়েছে। মা ওটা চামচি হবে। তুই চুপ কর। করলাম। বাবা তার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আহ, চা তো নয় যেন অমৃত। নয় না, তুমি আর রাগ করে থেকো না। কাল শুক্রবার, কালই আমি একটা কাজের লোক নিয়ে আসবো। সে সব কাজে তোমাকে সাহায্য করবে, দেখবে না? এখনও চুপ করে থাকবে? সিরিয়াল শুরু হয়েছে। বাবা আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল। এখন সে গোসল করবে। আমি অপেক্ষা করতে লাগলাম বাবার গোসল শেষ হওয়ার। বাবা মায়ের ঘরে বসে রইলাম। গোসল শেষ করে আমায় দেখে বলল, কি ব্যাপার, কিছু বলবি? বলবো তো। তাহলে বলে ফেল। আমার কিছু টাকা লাগবে। নিবি? বারণ করলো কে? তাহলে দাও। কত দেব? 1000 হলেই হবে। কাল বান্ধবীদের ট্রিট দেব। কিসের ট্রিট? পরীক্ষার রেজাল্ট দিয়েছে নাকি প্রেম প্রেম কিছু করিস? উফ বাবা, কোনোটাই না। একটা ডেয়ার নিয়েছিলাম, কিন্তু হেরে গিয়েছি, তাই ওদের ট্রিট দিতে হবে। তুই আমার মেয়ে হয়ে হেরে গেলি, ছি ছি, ভেরি ব্যাড। তুমি আর কাটা খাইয়ে নুনের ছিটা দিও না তো বাবা। আচ্ছা যা, দেব না। টাকা কাল সকালে নিয়ে যাস। পাক্কা তো? একদম পাক্কা। আমি বাবার গালে চুমু খেয়ে নিজের ঘরে চলে গেলাম। আপনারা হয়তো বাবার সাথে আমার এমন কথোপকথন শুনে অবাক হয়েছেন। অবাক হওয়ার কিছু নেই। বাবা আমার প্রথম বয়ফ্রেন্ড। আমি প্রায় সব কথাই আমার বাবার সাথে শেয়ার করি, যে কথা হয়তো মাকে বলতেই ভয় পাই। ঘরে এসে আমি শুয়ে পড়লাম। রাত 8টার মধ্যেই আমি রাতের খাবার খেয়ে ফেলি। বাবা অফিস থেকে আসলে মা আর বাবা একসঙ্গে খায়। সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুম থেকে হইচই শুনতে পেলাম। হাই তুলতে তুলতে ড্রয়িং রুমে গিয়ে দেখি 10-11 বছরের এক ছেলের সাথে বাবা কথা বলছে। তার মানে সত্যি সত্যি বাবা সকাল হতে না হতেই কাজের জন্য এই ছেলেকে ধরে এনেছে। বাবা ছেলেটিকে প্রশ্ন করছে, বলতো ওয়াই এর আগের অক্ষর কি? ছেলেটি বলল, জানি না। বাবা আবার প্রশ্ন করলেন, তাহলে বলতো 50-এর আগের সংখ্যা কত? ছেলেটি আবারও বলল, জানি না। বাবা হতাশ হয়ে বলল, তুই তো দেখি কিছুই পারিস না। ওকে, নো প্রবলেম, আমি তোকে স্কুলে ভর্তি করিয়ে দেবো। আমি এবার এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, এই ছেলে কে বাবা? ভালো হয়েছে তুই এসেছিস, আয় তোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। ওর নাম হচ্ছে রাজ্জাক। আর রাজ্জাক, এই যে সামনে দাঁড়ানো পরীর মতন সুন্দরী মেয়েটি দেখতে পাচ্ছিস, ও হচ্ছে আমার একমাত্র রাজকন্যা। ওর নাম নবনী। তুই ওকে আপা বলে ডাকবি। আচ্ছা। মাথা নাড়িয়ে বলল রাজ্জাক। আমি বেশ ভালো করেই জানি বাবা এই ছেলেকে কাজ করার জন্য আনলেও কাজ করাবে না। বাবা ওর সম্পর্কে আরও কিছু বলতে যাচ্ছিল। আমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে তাড়া দিয়ে বললাম, সময় নেই বাবা, গোসল করে রেডি হতে হবে। বাইরে থেকে ফিরে এসে তোমার গরিবের রাজ্জাকের সম্পর্কে সব শুনবো। গরিবের রাজ্জাক, বেশ ইন্টারেস্টিং নাম তো। ঘরে যাওয়ার আগে শুনতে পেলাম বাবা আবারও রাজ্জাককে প্রশ্ন করছে, আচ্ছা এটা বলো তো, রি এর পরবর্তী অক্ষর কি? রাজ্জাক কি উত্তর দিয়েছে শুনতে পাইনি, তার আগেই দরজা লাগিয়ে দিয়েছি। আমার ধারণা এবারও রাজ্জাক বলবে, জানি না। গোসল সেরে একদম রেডি হয়ে ঘর থেকে বের হলাম। বাবা তখন টেবিলে রাজ্জাককে নিয়ে নাস্তা করছিল। মাও সেখানে উপস্থিত। আমায় রেডি হতে দেখে মা বলল, এত সকালে কোথায় যাস? রেস্টুরেন্টে যাই মা, বান্ধবীদের ট্রিট দেব, বললাম আমি। 2 দিন 1 দিন পর পর শুধু ট্রিট, টাকা কি গাছে ধরে? বাবা কথার মাঝে ফোড়ন কেটে বলল, সে কি নয় না, তুমি জানো না আমার একটা টাকার গাছ আছে, গোপন গাছ। ওইখান থেকেই তো আমি টাকা পাই। মা কটমট করে তাকিয়ে আছে বাবার দিকে। বাবা সেদিকে লক্ষ্য না করে আমায় বলল, আমার ঘরে বালিশের নিচে দেখ 1500 টাকা আছে। সব টাকা আবার ভাঙিস না। আসার সময় নবরত্ন তেলের বোতল কিনে আনবি তোর মাথার জন্য। নবরত্ন তেল মাথায় ঠান্ডা করার জন্য বেশ উপকারী। আর বাকি সব টাকা তোর। মা টেবিলের ওপর জোরে থাপ্পড় দিয়ে বলল, সব কিছুতেই তোমার বাড়াবাড়ি। আমার বাবা ভীষণ রসিক মানুষ। বাড়িতে থাকলে তার প্রথম এবং প্রধান কাজই হচ্ছে মাকে রাগানো। মানতেই হবে বাবা এই কাজটা খুব ভালো পারে। মা রেগে গেলেও প্রতিবার বাবার রসিকতায় আমি হেসে কুটি কুটি হয়ে যাই। মা রক্তচক্ষু নিক্ষেপ করে তাকায়, কিন্তু হাসি থামে না। কি করব বলুন?
টাকা নিয়ে আমি দ্রুত ফ্ল্যাট থেকে বের হলাম। বলা যায় না কখন আবার মা হুঙ্কার দিয়ে বলে বসে, নবনী তুই এখন বাড়ি থেকে বের হবি না, খবরদার, আর এক পাও আগাবি না। মেইন গেটের কাছে এসে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলালাম। আশ্চর্য, একটা ফাঁকা রিক্সাও নেই। এদিকে একটু পরপর তিথি ফোন করছে। ওরা রেস্টুরেন্টে এসে কখন থেকে নাকি বসে আছে। রাক্ষসের দল, পেটুক এক একটা। কিছুক্ষণ অপেক্ষা করেও রিক্সা পেলাম না, তাই এগিয়ে গিয়ে ভাবলাম সিএনজি নিয়ে যাই। টাকা তো আছেই, ভাগ্য ভালো থাকায় একটা সিএনজি পেয়েও গেলাম। ভেতরে ঢুকতে যাব তখনই ওপাশ থেকে আরেকটি ছেলে আমার সঙ্গে সিএনজিতে বসলো। ছেলেটি অন্য কেউ নয়, রুদ্র। কালো জিন্সের সাথে সাদা একটি টি শার্ট পরেছে, চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে আছড়ানো। অটোমেটিক আমার হাত বুকের বাম পাশে চলে গেল। স্পষ্ট বুঝতে পারছিলাম টিপটিপ আওয়াজ হচ্ছে। আমায় অবাক করে দিয়ে রুদ্র হেসে ফেলল। মিষ্টি কণ্ঠে বলল, সরি, আপনি যান। আমি তড়িঘড়ি করে বললাম, শুনুন শুনুন, সমস্যা নেই, আমি সামনেই নামবো, আপনি আসতে পারেন। আমিও সামনেই নামবো। আমি সাথে গেলে সমস্যা হবে না তো? একদম না। থ্যাংক ইউ। রুদ্র আমার পাশে এসে বসলো। মাঝখানে যথেষ্ট পরিমাণ দূরত্ব। রুদ্র আপন মনে ফোন চাপছে। সিএনজি চলা শুরু করেছে। আমি চোরের মতো আট চোখে বারবার রুদ্রকে দেখছি। কেমন ছেলে রে বাবা, কথা বলো তো দূরে থাক, ফিরেও তাকাচ্ছে না। না তাকাক। দুজনে যে একসঙ্গে একই সিএনজিতে যাচ্ছি এটা মনে করেই তো আমি মহা খুশি। কিন্তু অবাধ্য মনটাও সবচেয়ে বেশি কিছু আবদার করছে। রুদ্রের সাথে কথা বলতে চাচ্ছে। আমি নিজেই নিজেকে বিদ্রুপ করে মনে মনে বললাম, কাল তো খুব ভয় পেলি, আর আজ কথা বলার জন্য এত উতলা হয়ে পড়ছিস কেন? মনকে বকেও বলে বোঝাতে ব্যর্থ হলাম। কাল রুদ্র রেগেছিল, কিন্তু আজ তো রেগে নেই। চোখের সামনে বারবার মিষ্টি হাসিটা ভেসে উঠছে। বলি কথা। গলাটা পরিষ্কার করে জিজ্ঞেস করলাম, আপনি কি আমায় চিনতে পেরেছেন? রুদ্র এবার ফোন থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে আমার দিকে তাকালো। যাক বাবা, তাও তো তাকালো। এরপর আবার ফোনের দিকে তাকিয়ে বলল, না তো, তবে একটু একটু চেনা মনে হচ্ছে, মানে চোখ দুটো আর কি। আমি হেসে ফেললাম। প্রথম দিনের কথা তার মনে নেই তাহলে? কাল যে আমার থেকে পানি খেলেন, মনে নেই? বললাম আমি। রুদ্র মনে পড়ার ভঙ্গিতে বলল, ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে এবার। স্কুল ড্রেস ছাড়া কিন্তু তোমায় বেশ বড় মনে হয়। এজন্যই বোধহয় প্রথম দিন আমায় কাজের বুয়া বানিয়েছিলেন। রুদ্র ভুরু কুচকে ফেলল। রাস্তার দিকে তাকিয়ে কিছু মনে করার চেষ্টা করছে, হয়তো সেদিনের কথাটাই। রুদ্র নিজে এবার শব্দ করে হেসে বলল, আল্লাহ, তার মানে ওই মেয়ে তুমি? সেদিনের জন্য সত্যি আমি দুঃখিত। আমি একদম বুঝতে পারিনি, আর সরি বলার সুযোগও দাওনি। ইটস ওকে, ব্যাপার না। আমার লুকটাই তখন অমন ছিল। তুমি রাগ করনি তো? প্রথমে রাগ হয়েছিল, এরপর আয়নার সামনে গিয়ে ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করে দেখলাম আপনার দোষ নেই। রুদ্র আবারও হাসলো। এই ছেলে হেসে আমায় মেরে ফেলবে নাকি বুঝি না। সেদিনের পর তো তোমায় আর দেখলাম না। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? কিন্তু আমি আপনাকে প্রতিদিনই দেখতাম। আমার নাম নবনী। সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো? 10-এ। গুড। সিএনজি এসে রেস্টুরেন্টের সামনে থামে। আমার সঙ্গে রুদ্রও নামে। আমি অবাক হয়ে বললাম, আপনি এখানে নামলেন যে? আমিও তো রেস্টুরেন্টেই যাব। কত মিল আমাদের। মনে মনে ময়ূর পেখম তুলে নাচছে। রুদ্র জোর করে আমার ভাড়াও দিয়ে দিল। দুজনে রেস্টুরেন্টের গেটের সামনে যাওয়ার পর একটা মেয়ে হাওয়ার বেগে ছুটে এসে রুদ্রকে জড়িয়ে ধরল। এই দৃশ্য দেখে আমার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ইস রে, কেউ মনে হয় বুকের বাম পাশটায় তীর ঢুকিয়ে দিল। এই মেয়েটা আবার কে? রুদ্রের গার্লফ্রেন্ড? এই মেয়ে যদি রুদ্রের গার্লফ্রেন্ড হয় তাহলে সত্যি বলছি এখানে বসে হাত পা ছুড়িয়ে আমি কাঁদবো। আমার সান্ত্বনা দেবার বাক্সগুলো যে কোথায়? প্লিজ রুদ্র, প্লিজ এই মেয়েকে এক ধাক্কায় 5 নর্দমায় ফেলে দাও। আচ্ছা, ওই মেয়ে যদি সত্যিই রুদ্রের গার্লফ্রেন্ড হয় তাহলে এখন আমার কি করা উচিত? রুদ্র আমার মনের কথা বুঝেছিল কিনা জানি না, তবে ঠিক ঠিক মেয়েটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমার ধারণা পাশে যদি কোনো নর্দমা থাকতো তাহলে মেয়েটির জায়গা এখন সেই নর্দমাতেই হতো। রুদ্র রাগি রাগি গলায় মেয়েটিকে বলল, তোর এই স্বভাব আমি বাদ দিতে বলেছি না? দেখলেই একদম বান্দরের মতো গলায় ঝুলে পড়িস, বিরক্তিকর। গায়ে পড়া স্বভাব আমার একদম ভাল লাগে না শিরিন। নেক্সট টাইম তোর এমন ব্যবহার দেখলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। এই প্রথম রুদ্রের রাগ দেখে ভয় পাওয়ার বদলে আমার খুশি খুশি লাগছে।
বেশ হয়েছে একদম, হতচ্ছাড়ি। আরও ধর জড়িয়ে। রুদ্রর বাকি বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টের ভেতর চলে যায়। শিরিন মেয়েটি কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। এত মানুষের সামনে এভাবে অপমান করবে রুদ্র, এটা হয়তো একদম প্রত্যাশার বাইরে ছিল মেয়েটির। সবাই চলে গেলেও একটি মেয়ে রয়ে গেছে। সে শিরিনের কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করিস না, ভেতরে চল। রুদ্র সব সময় আমার সাথে এমন করে কেন? জিজ্ঞেস করলো শিরিন। পাশের মেয়েটি বলল, জানিসই তো রুদ্র কেমন, তবু ওর সাথে আঠার মতো লাগতে যাস কেন? বিকজ আই লাভ হিম। তোর এই অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই কবে জানি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। এর আগে কতগুলোরে ভালোবাসছিস, কতগুলো রিলেশনও করেছিস, রুদ্র সব জানো। তাছাড়া তোর প্রতি রুদ্রের রিলেশন করার মতো কোনো ইন্টেনশন নাই। এটা যত তাড়াতাড়ি বুঝবি ততই তোর জন্য ভালো। কথার শেষে শিরিনের মাথায় গাঁটটা মেরে মেয়েটিও ভেতরে চলে গেল। বিরক্ত নিয়ে সঙ্গে গেল শিরিনও। এতক্ষণ আমি ফোন টেপার ভং ধরে দাঁড়িয়েছিলাম, নয়তো ওদের কথোপকথনগুলো তো আর শুনতে পারতাম না। এই শাকচুন্নি তাহলে রুদ্রের বান্ধবী? এমন খাসটা মাইয়া ওর মতো ছেলের বান্ধবী হয় কেমনে, আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। থাক বাবা, আমারও তো ভাবাভাবির কাজ নেই। এইটুকু তো শিওর হলাম যে রুদ্র শিরিনকে পাত্তা দেয় না। দেয়া উচিত নয়, একদম নয়। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখলাম আমার বান্ধবীগুলা খাবার খাচ্ছে। মানে বুঝলাম না, আমি আসার আগে ওরা খাবার অর্ডার দিয়ে ফেলেছে? আমি এক সাইডে বসে জিজ্ঞেস করলাম, আমি আসার আগেই তোরা খাবার অর্ডার করে ফেললি, আবার আমায় রেখেই খাচ্ছিস? লিমা খাওয়ার ফাঁকে একটু ব্রেক নিয়ে বলল, তোর জন্য আর কতক্ষণ ওয়েট করে থাকবো? ট্রিট দিবি বলে সকালে আমরা কেউ নাস্তা করিনি। বাবা, আমি যদি না আসতাম বিলকে দিতি। তুই যে আসবি আমরা সেটা জানি, ফজিল হলেও কথা দিয়ে কথা রাখিস তুই। আমি উদাস হব নাকি ওদের চিবিয়ে খাবো বুঝতে পারছিলাম না। আমার ভালো মানুষের সুযোগ নিচ্ছে ওরা। এই জন্য তথাকথিত একটা কথা আছে, আজকাল ভালো মানুষের দাম নেই। মনের দুঃখে বড় শ্বাস নিয়ে ওইটাকে ডাকতে যাব, তখন আমাদের অপোজিটে এক টেবিল এগিয়ে বসে রুদ্র ও তার বন্ধুদের দেখতে পেলাম। আমার এখান থেকে রুদ্রকে সরাসরি দেখা যাচ্ছে। কি সুন্দর হেসে হেসে কথা বলছে ছেলেটা। তিথি আমার দিকে এক পলক তাকিয়ে বলে, ওই সিটে আগে আমি বসেছিলাম, দেখলাম ওখান থেকে রুদ্র ভাইয়াকে দেখা যায়, তাই তোর জন্য ওই সিট রেখে এখানে এসে বসেছি। তিথির কথায় আমি খুশি হয়ে গেলাম। ওর গাল ছুঁয়ে চুমু খেয়ে বললাম, ওলে আমার লাল গুদ্দু গুদ্দু বান্ধবী। হুশ, যা, ঢং করা লাগবে না আর। আমার জন্য আরেকটা বার্গার অর্ডার দে। দিচ্ছি। তিথির জন্য বার্গার অর্ডার দিয়ে আমি চুপি চুপি রুদ্রকে দেখছিলাম। লুকিয়ে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এত সুন্দর করে হাসি ছেলেটা। আমি আসার আগে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছিল ওদের, বাকি অর্ধেকও শেষ। আমি ট্রিট দিলাম, অথচ একটা কোল্ড ড্রিঙ্কস ছাড়া আর কিছুই খাইনি। খাবো কি করে? আমার পেট তো ভরে আছে খুশিতে। সব জায়গায় রুদ্রকে পাই, ওকে দেখলে আমার খুশি খুশি লাগে আর পেট ভরে যায়। কি অদ্ভুত কথা না? তিথিরা ঢেকুর তুলে বলে, নবনী, বিলটা তাড়াতাড়ি দিয়ে বাড়ি চল, বৃষ্টি হবে মনে হচ্ছে। আরে রুদ্র তো এখনো আছে। নাক মুখ কুচকে বললাম আমি। লিমা আমার হাতে চিমটি কেটে বলল, সে কখন যাবে তার কোনো ঠিক আছে? তার আশায় বসে থাকলে বৃষ্টির কবলে পড়তে হবে। থাকিস তো পাশাপাশি অ্যাপার্টমেন্টে, মন চাইবে চলে যাবি। ধুর, রুদ্রকে রেখে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আর বেশিক্ষণ থাকাও যাবে না। তাড়াতাড়ি বাড়ি না ফিরলে বাড়িতে মা কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। আকাশের অবস্থাও ভালো না, একবার বৃষ্টি শুরু হলে কখন থামবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই রুদ্রকে রেখে বিল দিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম। আমি বাদে বাকিদের বাড়ি অপোজিটে, অর্থাৎ আমায় একাই এখন বাড়ি ফিরতে হবে। ওরা একটা সিএনজি নিয়ে চলে যায় আর আমি রিকশায় উঠে বসি। ভাগ্য এত খারাপ হবে বুঝতে পারিনি। হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি আর বাতাসের তোড়ে উড়ে যাওয়ার মতো অবস্থা আমার। এমনিতেও যা ওজন আমার। সবাই বলে আমি নাকি বাতাসের আগে আগে চলি। আপা, রিক্সা তো চলে না, হাওয়া শেষ। রিক্সাওয়ালার কথা শুনে মনে হচ্ছে বিশাল আকাশ এখন আমার মাথায় পড়ে ভেঙে খান খান হয়ে যাবে। আমি অসহায় ভঙ্গিতে বললাম, মামা ট্রাই করে দেখেন আবার। টায়ার কইরা লাভ হইব না আপা, আমার ভাড়া লাগবো না, আপনি তাড়াতাড়ি কইরা বাড়িতে যান গা। আমার অবস্থা এখন চিৎকার করিয়া কাঁদিতে চাইয়াও আমি করিতে পারিনি চিৎকার। বেচারা রিক্সাওয়ালারই বা দোষ কি? ভাগ্যে ছিল এমন বিপদে পড়েছি। ভাড়া মিটিয়ে দিয়ে বৃষ্টির মধ্যে আমি হাঁটতে শুরু করি।
বৃষ্টি শুরু হয়েছে বেশিক্ষণ হয়নি, অথচ এতেই প্রায় রাস্তা ডুবে যাওয়ার মতো অবস্থা। হাঁটতে হাঁটতে চায়ের টং দোকান যখন পাশ করে গেলাম, পেছন থেকে কতগুলো ছেলের উস্কানিমূলক কথা শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখতে পেলাম 4 জন ছেলেকে বাজে বাজে কথা বলে যাচ্ছে আমায় শুনিয়ে শুনিয়ে। ভয়ের চেয়ে রাগ বেশি হচ্ছিল আমার। যদি পারতাম এখনই সব কয়টাকে পিটিয়ে মাটিতে পুঁতে দিতাম। একা পেয়ে যা নাই তাই বলে যাচ্ছে। আশেপাশে কোথাও যে দাঁড়াবো তারও কোনো উপায় নেই। আর একটা রিক্সাও চোখে পড়ল না। একটা রিক্সা অবশ্য এলো, কিন্তু ফাঁকা নয়। রিক্সাটি আমার সামনেই থামলো। আরও বেশি অবাক হলাম রুদ্রকে দেখে। সেদিনের সেই রণমতে আরবি বাবার চোখে মুখে। সঙ্গে আরেকজন ছেলে ছিল। দুজন মিলে ওই ছেলেগুলোর দিকে এগিয়ে গিয়ে দিল গালে থাপ্পড়। বাকি দুইটা ভয়েই দৌড়। রুদ্র একটার কলার চেপে ধরে বলল, আবার এই এলাকায় মেয়েদের বিরক্ত করা শুরু করছিস? মাপ চাই ভাই, আর হইবে না। আরেকটা থাপ্পড় দিয়ে তবেই রুদ্র ছেলেটিকে ছাড়লো। বিষয়টা আমার কাছে সিনেমাটিক লাগলো। না না, মিরাক্কেল বলা যায়। রুদ্র কাছে এসে জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরছো কেন? একটা রিক্সা তো নিতে পারতে। নিয়েছিলাম, মাঝ রাস্তায় চাকার হওয়া ফুস। মাথা নত করে বললাম আমি। তখন রুদ্রের হাসির শব্দ শুনতে পেলাম। হয়তো আমার শেষ কথাটি শুনেই হেসেছে। ওর হাসি দেখে আমিও মুচকি হাসলাম। রুদ্র হাসতে হাসতে বলল, আচ্ছা যাও, রিক্সায় ওঠো। খুশির উত্তেজনায় ইচ্ছে করছিল এখানেই নাচানাচি শুরু করি। রুদ্র আর আমি এক রিক্সায়। ওর বন্ধুর দিকে তাকিয়ে অবশ্য একটুখানি খুশি কমে গেল। থাক, ব্যাপার না, আমাদের মাঝে সে দুধ ভাত। আমি আগে আগে গিয়ে রিক্সায় বসলাম। রুদ্র এগিয়ে এসে রিক্সাওয়ালাকে বলল, মামা, একদম বাড়ির সামনে নামিয়ে দিবেন। আচ্ছা। রুদ্র এটা কি বলল? আমি যে খুশিতে মনে মনে নাচলাম, এগুলো সব বৃথা গেল। আপনারা যাবেন না? সাহস করে জিজ্ঞেস করে ফেললাম। রুদ্র বলল, হ্যাঁ, আমরা হেঁটেই যেতে পারবো, তুমি সাবধানে যাও। রিক্সা চলা শুরু করে। এদিকে রাগে গজগজ করি আমি। বৃষ্টিও মনে হয় মাথার আগুন নেভাতে পারবে না। স্বগতোক্তি করে বলে ফেললাম, দেখ, পুরো কাকভেজা হয়ে বাড়ি ফেরার দরুন ইচ্ছে মতো মায়ের বকুনি খেলাম কতক্ষণ। ব্যাপার না, বকবে তিনি, আদরও করবে তিনি। আমি জামা কাপড় পাল্টে ড্রয়িং রুমে এসে বসলাম। বাবা আর রাজ্জাক ড্রয়িং রুমেই বসেছিল। মা এখন রান্নাঘরে। আমি শিওর সে আমার জন্য গরম দুধ নিয়ে আসবে। এই খাদ্যটা অপছন্দ হওয়া সত্ত্বেও শুধুমাত্র বকা খাওয়ার ভয়ে গিলতে হয়। দুধের গ্লাসটা আমার সামনে রেখে বলল, কোনো রকম বাহানা না করে দুধটুকু খেয়ে নাপা এক্সট্রা খেয়ে নিবি, তারপর একটা ঘুম দিবি। আমি কিছু বললাম না। বাবা বললেন, তোকে যে নবরত্ন তেল আনতে বলেছিলাম, আনছিস? না, মনে ছিল না। ভুল করে ফেলেছিস রে। এখন তোর মায়ের মাথা ঠান্ডা করব কি করে বল তো? তুমি চুপ করে থাকো, সব সময় শুধু রসিকতা। এই যে আমি চুপ হলাম। দুধটুকু খেয়ে ঔষধ খেয়ে নিজের ঘরে চলে আসি। জানালা দিয়ে ঔষধটা ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আসলে এখন প্রচুর ঘুম আসছে। ঘুম ভেঙেছে ঠিক 3টায়। আকাশ এখনো থম মেরে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। ভাবলাম যাই, গিয়ে একটু ছাদ থেকে হেঁটে আসি। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হয়ে দেখলাম রাজ্জাক চুপচাপ বসে আছে। আমি বললাম, এই রাজ্জাক, ছাদে যাবি? জামু। চল তাহলে। রাজ্জাককে নিয়ে ছাদে এসে দেখলাম পরিবেশটা অনেক বেশি সুন্দর। ছাদের এক এক কোণায় পানি জমে রয়েছে। জুতা খুলে পানির ওপর পা রেখে হাঁটছিলাম। ভালো লাগছিল খুব। ছাদে অনেকগুলো গাছ লাগানো রাখা। কারা লাগিয়েছে জানি না, কিন্তু বৃষ্টির পানিতে ভিজে যাওয়া গাছগুলোকে অনেক বেশি সুন্দর লাগছে। গাছের পাতায় লেগে থাকা বৃষ্টির পানি ছুঁয়ে দিলাম আমি। পেছনে ঘুরে রাজ্জাককে ডাকতে গিয়ে দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছে যেন গিলে খেয়ে ফেলবে। ছেলেটা রাজ্জাকের বয়সী হবে। কোমরে হাত রেখে আমি জিজ্ঞেস করলাম, কি পিচ্ছি, এভাবে তাকিয়ে আছো কেন? ছেলেটা আমার দিকে এগিয়ে এসে নিজের চুলের মাঝে হাত বুলিয়ে বলে, মোটেও আমি কোনো পিচ্ছি নই, তুমি যেই গাছের পাতা ধরলে ওইটা আমার গাছ। হ্যাঁ তো? আমার গাছ কেউ ধরুক, এইটা আমি পছন্দ করি না। এইটুকু ছেলের কথা শুনেছেন আপনারা? বাপ রে বাপ, কি অ্যাটিটিউড! এই বয়সে আমরা মায়ের আঁচল ধরে ঘুরতাম, খেলনাপাতি খেলতাম। বড়দের সঙ্গে কথা বলা তো দূরে থাক, ঠিকমতো চোখের দিকেও তাকাতাম না ভয়ে। ছেলেটি মুচকি এসে বলে, আমি রিশান, তোমার নাম কি? নবনী। ওয়াও, অনেক সুন্দর নাম তো। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, ব্যাপক সুন্দরী, ওর নাম হলো অবনী। তোমাদের নামের সঙ্গেও কিন্তু মিল আছে।
এই ছেলের কথাবার্তার স্টাইল শুনে মনে যাচ্ছিল ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দিই। বেয়াদব ছেলে। মনে মনে বকলেও মুখে কিছু বললাম না। ছেলেটা গুলুমুলু আছে, গাল দুইটা চপকাই দিতে মন চাচ্ছে। আমি হেসে বললাম, এই বয়সে এত যে ঢং তোমার, বাইরে কেউ কিছু বলে না? কি বলবে? কারোর সাহস আছে নাকি আমায় কিছু বলার? ও বাবা, রংবাজ নাকি তুমি? আমি না, তবে আমার ভাইয়া। সবাই ভাইয়াকে অনেক ভয় পায়। তুমি কি আমার ভাইয়াকে চেনো? জি না। আমি কি করে চিনবো? আমরা এই বাসায় নতুন এসেছি। ও সমস্যা নাই, চিনে যাবা। এই অ্যাপার্টমেন্টের সবাই আমার ভাইয়াকে চিনে, বিশেষ করে সুন্দরী মেয়েরা। আমার ভাইয়া কিন্তু কাউকে পাত্তা দেয় না। ও তাই? শোনো, তোমার ভাইয়াকে 1 কিলোমিটার দূরে ফেলে দেবে এমন একজনকে আমি চিনি। ছি, এমন কথা মুখে এনো না। আমার ভাইয়া একবার শুনলে তোমার খবর আছে। হুস, নবনী কাউকে ভয় পায় না। আচ্ছা বেশ, যার কথা বলছো সে তোমার কে হয়? পড়লাম তো এবার বিপাকে। আমি তো বলছিলাম রুদ্রের কথা। এখন কি করে বলি সে আমার কি হয়? এখন যদি বানিয়ে কোনো কথা বলি আর সেটা যদি রুদ্রের কানে যায় তাহলে থাপড়িয়ে আমার গাল লাল করে ফেলবে, শিওর। তাই মিথ্যে অজুহাত দেখিয়ে বললাম, এই রে, কত সময় পার হয়ে গেল, এখন যাই, পরে তার সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। এরপর রাজ্জাককে নিয়ে হাঁটা ধরলাম। সিঁড়িঘরের সিঁড়ি দিয়ে নামার সময়ে আচমকা প্লাজোতে পাড়া লেগে যায়। টাল সামলাতে না পেরে আমিও একদম উপর হয়ে পড়ি। তখন কোন বেচারা যে উপরে আসছিল আমি জানি না, ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম। কিন্তু আমার সঙ্গে সঙ্গে কষ্ট পোহাতে হলো সেই বেচারাকেও। একদম সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে ফ্লোরে এসে ঠেকলাম। বিশ্বাস করেন, যেই ব্যক্তি একবার সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়েছে সেই ব্যক্তি কখনো মুভিতে এই সিন দেখলে সেটাকে রোমান্টিক সিন বলবে না। ভাববেন না যে নায়ক নায়িকাদের মতো একসাথে গড়িয়ে পড়েছি। শুধু এইটুকুই বুঝতে পেরেছি আমার জন্য আরেকজনেরও পড়তে হয়েছে। হাড়হড্ডি বোধহয় সব এক হয়ে গেল আমার। সিঁড়ি দিয়ে দপাদপ কারো নামার শব্দ পেলাম। হয়তো সেটা রাজ্জাক হবে। আর একটু দূর থেকে রিশানের কণ্ঠ শুনলাম, ভাইয়া রে। ওর ভাইয়াটাকে এটা দেখার জন্যই সকল ব্যথা ভুলে গিয়ে চোখ মেলে তাকালাম। এই ছেলে আবার কে? পাশে পড়ে থাকা ছেলেটিকে দেখে না চমকে পারলাম না। এই হতচ্ছাড়াটাকে? আমি দ্রুত উঠে জামা হাতের ময়লা ঝাড়তে লাগলাম। বেচারা এখনো ফ্লোরেই পড়ে রয়েছে। বেশ বুঝতে পারছি আমার চেয়ে অনেক গুণ বেশি ব্যথা এই লোক পেয়েছে। আপা, আপনি ব্যথা পাইছেন? এটা কোনো কথা হলো বলেন তো? পড়ে গেলে ব্যথা পাবো না তো কি আরাম পাবো? রাজ্জাকের ওপর মেজাজ চটে গেলেও নিজেকে স্বাভাবিক রাখলাম। হাত বাড়িয়ে দিলাম সে ছেলেটির দিকে। ব্যথাতুর দৃষ্টিতে ছেলেটি একবার আমার মুখের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিল। আমি তাকে টেনে তুললাম। নিচে একটা চশমাও পরে থাকতে দেখলাম। সম্ভবত এই লোকেরই হবে। চশমাটি তুলে দিয়ে বললাম, এটা কি আপনার? জি। মৃদুস্বরে বলল ছেলেটি। চশমা পরার পর তাকে কেন জানি আমার কাছে খুব ইনোসেন্ট, ভদ্র আর সহজ সরল মনে হলো। একটু বোকা বোকা অবশ্য লাগছে। এই ছেলেকে দেখে মেয়েরা ক্রাশ খেতে পারে, কিন্তু সবাই ভয় কেন পাবে? একে নিয়ে তো পারলে মেয়েরা আরো মজা লুটবে। রিশান যে আমায় ঢপ মেরেছে আমি নিশ্চিত। মনে সংশয় রাখতে চাইলাম না বিধায় রিশানকে প্রশ্ন করলাম, এটাই কি তোমার ভাই? না, ভাইয়ার বন্ধু অন্ত ভাইয়া। আমি অন্তুর দিকে তাকিয়ে বললাম, আই এম সরি, আসলে কিভাবে যেন পড়ে গেলাম বুঝতেই পারিনি। তার মধ্যে আবার আপনি এসে উদয় হয়েছিলেন। না না, সমস্যা নেই, ইট ইজ ওকে। চশমাটি ঠিক করে বলল অন্তু। আমি আর কথা না বাড়িয়ে রাজ্জাককে নিয়ে ফ্ল্যাটে চলে আসি। কোমরে বেশ খানিকটা ব্যথা পেয়েছি। আসার পথে রাজ্জাককে ভালো করে বুঝিয়ে বলেছি এই কথা যেন ভুলেও মায়ের কানে না যায়। নিজের ঘরে ফিরে চট করে জামা কাপড় পাল্টে নিলাম আগে, নয়তো মায়ের চোখে ফাঁকি দেওয়া মুশকিল। সন্ধ্যার দিক দিয়ে পরিবেশটা অনেকখানি মোহনীয় লাগছিল। এই পরিবেশে হাঁটতে পারলে মন রিফ্রেশ হতে বাধ্য। রাজ্জাককে নিলাম না সাথে, একাই হাঁটতে বের হয়েছি। বেশি দূর যাব না, বাড়ির ভেতরেই ফাঁকা জায়গায় হাঁটবো। গাছের পাতায় হাত বুলিয়ে বুলিয়ে হাঁটছিলাম। তখন সামনে একটি মেয়ে এসে দাঁড়ায়। তার মুখটা ভীষণ হাসি হাসি। মিষ্টি করে হেসে আমায় বলল, তুমি এই অ্যাপার্টমেন্টে নতুন এসেছো, তাই না? প্রতি উত্তরে আমিও হেসে বললাম, হ্যাঁ। জানি, তোমরা যেদিন এসেছো সেদিন ব্যালকনি থেকে তোমাদের দেখেছিলাম। তোমার সাথে কথা বলার অনেক দিনের ইচ্ছে ছিল আমার, কিন্তু তোমার দেখাই তো পাওয়া যায় না। আসলে ক্লাস, প্রাইভেট কোচিং করে সময় তেমন পাওয়া যায় না। ও কিসে পড়ো? 10-এ। আপনি? আমি ইন্টার প্রথম বর্ষে পড়ি। তোমার থেকে খুব একটা বড় নই। আমায় তুমি করে বলো।
আমি হেসে ফেললাম, বললাম, আচ্ছা। এই তোমার নামটাই তো জানা হলো না। নবনী, তোমার? রোজ। নামটা অনেক সুন্দর। তোমার নামও সুন্দর। দুজনে হেঁটে হেঁটে গল্প করছিলাম। মেয়েটা আমার চেয়েও বেশি মিশুক। কয়েক মিনিটের পরিচয়ে গড়গড় করে সব গল্প বলছে আমায়। জানো, আমার না তেমন কোনো ফ্রেন্ডও নেই, বেস্ট ফ্রেন্ড আছে শুধু, কিন্তু ও সবসময় ব্যস্ত থাকে, সময় দেয় না একদম। বেস্ট ফ্রেন্ড কেন সময় দেবে না? জানি না গো। থাক, মন খারাপ করো না আপু, এখন থেকে তোমার জন্য আমি আছি। সব ঠিক আছে, আপু বললে তো মাঝখানে একটা দেয়াল টেনে দিলে। তাহলে? আপু বলবে না। আচ্ছা, বলবো না। দুজনে খেলার মাঠের সামনে গিয়ে দাঁড়ালাম, আর সামনে যেতে চাইলো না রোজ। তাই জিজ্ঞেস করলাম, ওদিকে যাবে না কেন? ওই যে সাদা শার্ট পরা একটা ছেলেকে দেখতে পাচ্ছ, ফুটবল খেলছে বাচ্চাদের সাথে, দেখেছো? আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছেলেটিকে দেখলাম। এটা সেই ছেলে যার সাথে আমি ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। যদিও আমি তার নাম জানতাম, কিন্তু রোজ তার পরিচয় দিয়ে বলল, ওই ছেলেটা আমাদের পাশের ফ্ল্যাটে থাকে। আমার রুম থেকে সরাসরি তার রুমের জানালা দিয়ে দেখা যায়। তোমায় পছন্দ করে? হ্যাঁ, অনেক বেশি। তুমি করো না? না। কিন্তু আমার মনে হচ্ছে তুমি তাকে পছন্দ করো, এমনকি ভালোবাসো। এমন মনে হলো কেন? জানি না, কিন্তু সত্যিটাই বলেছি, তাই না? রোজ কিছু বলল না, কিন্তু ওর মুখ দেখে আমি যা বোঝার বুঝে ফেলেছি। ওকে দাঁড় করিয়ে রেখে আমি মাঠে গিয়ে বললাম, এই চাশমিশ ভাইয়া, আমায় খেলায় নেবেন? অন্তু দাঁড়িয়ে জোরে বলল, আপনি পারবেন? কত বড় সাহস! আমি নাকি পারবো না? আমি জোর নিয়ে বললাম, পারবো আমি। এরপর পিচ্চিটার থেকে বল নিয়ে এমন জোরে কিক দিলাম যে উড়ে গিয়ে লাগলো রুদ্রের গায়ে। কিন্তু আমি টার্গেট করে মেরেছিলাম অন্তুকে। কে জানতো এই সময় সে এসে হাজির হবে। ভয়ে এদিকে আমার প্রাণ যায় যায় অবস্থা। অন্তু দৌড়ে যায় রুদ্রের কাছে। মাথা ডলতে ডলতে রুদ্র এগিয়ে এসে বলে, কে মারলো বলো? কেউ বলার আগে আমি একটা গুলুমুলু মোটাসোটা বাচ্চা ছেলেকে দেখিয়ে বললাম, এই পটলা মেরেছে। না না রুদ্র দাদা, আমি মারিনি, মা কালীর দিব্যি করে বলছে। ভয়ে জড়সড় হয়ে রুদ্রকে কথাগুলি বলল বাচ্চাটি। এরপর আমার দিকে তাকিয়ে দাঁত মুখ খিচে বলল, এই দিদি ভাই, তুমি এত মিথ্যে বলো কেন? তুমি আমায় পটলাই বা বললে কেন? আমার নাম গণেশ। বাবা গণেশ? কে তোরে মুখ খুলতে বলছে রে? দোষটা নিজের ঘাড়ে নিলে কি এমন ক্ষতি হতো? তুই ছোট্ট মানুষ, তোরে দুইটা থাপ্পড় দিলেও মানুষ কিচ্ছু বলবে না, কিন্তু আমি তো বড়। আমায় একটা থাপ্পড় দিলে মান সম্মান কিচ্ছু থাকবে? কিচ্ছু থাকবে না, সব একদম ধুলোয় মিশে ধুলিস্বাদ হয়ে যাবে। বিড়বিড় করে বললাম আমি। রুদ্র এবার আমার কাছে এগিয়ে আসে। এখনই বোধহয় দেবে গালে 5 ইঞ্চির একটা থাপ্পড় বসিয়ে, কিন্তু সে আমায় এবং উপস্থিত সকলকে অবাক করে দিয়ে বলল, পিচ্ছি হলে কি হবে, পায়ে তো বিশাল জোর। ফুটবল কি নিয়মিত খেলো? না খেললে এটাকে সিরিয়াসভাবে নেওয়া উচিত, তাহলে অনেক দূর আগাতে পারবে। রুদ্র চলে যাওয়ার পরেও আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সঙ্গে সঙ্গে বিস্ময় রয়েছে সকলের চোখ মুখে, কারণ ওর সম্পর্কে যা যা শুনেছি তার সারমর্ম হচ্ছে সে খুব রাগী, বদমেজাজি স্বভাবের, অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড, ভুল পেলে কাউকে ছেড়ে কথা বলে না, সে যাই হোক না কেন, মুরব্বী হলেও নয়। এই জন্য অনেকেই রুদ্রকে অপছন্দ করে, বেয়াদব বলে, তাতেও রুদ্রের কিছু যায় আসে না। সে তার নিজের জায়গায় স্থির এবং অটল। কিন্তু আজকের ঘটনার পর সে আমায় না মারলে একটা ঝাড়ি যে অন্তত দেবে, এটা সবারই প্রত্যাশা ছিল। কিন্তু না, সে তা করেনি, বরং কেয়ারিং দেখিয়েছে। আর এই সামান্য কথাই এবার ছড়িয়ে পড়েছে সর্বত্র। মনে মনে কিন্তু আমিও পুলকিত ছিলাম, আনন্দ লাগতো আমার। অনেক মেয়ে আমায় হিংসা করা শুরু করে, যাদের প্রায় অধিকাংশে আমি চিনিই না। যখনই রুদ্রের সাথে আমার দেখা হতো মিষ্টি হেসে বলতো, কি খবর পিচ্ছি? আহা, তার ঠোঁটের হাসি আর মুখ মিশ্রিত ডাক পিচ্ছি যতবারই শুনতাম আবেগে ভাসতাম। ভীষণ আপন আপন লাগতো তাকে। একদিন তাকে আমি বললাম, অ্যাপার্টমেন্টে যে একটা গুজব ছড়িয়েছে আপনি জানেন? তার হাতে কিছু বিয়ের কার্ড ছিল, বাইরে বসে বসে কার্ডে নাম লিখছিল। উপরতলার এক আপুর বিয়ের কার্ড। তাদের সঙ্গে রুদ্র এবং ওর পরিবারের খুব ভাব, তাই বিয়ের অধিকাংশ কাজের দায়িত্বই রুদ্রের উপর পড়েছে। কার্ড বিলি করতে যাওয়ার সময়ই তার সঙ্গে আমার দেখা হয়ে যায়। কার্ডগুলোতে চোখ বুলিয়ে আমায় বলে, কোন গুজব?
আপনি কি সত্যিই জানেন না? শুনি তো কত কথাই, তুমি কোনটার কথা বলছো? কিভাবে বলবো বুঝতেছি না। তবে থাক, আমি অনেক ব্যস্ত পিচ্ছি, পরে কথা হবে। মন খারাপ হয়ে গেল আমার, তবুও তার ব্যস্ততাকে তো আর উপেক্ষা করার জন্যই জোরপূর্বক হেসে বললাম, আচ্ছা। সে দু কদম এগিয়ে আবার ফিরে তাকিয়ে বলল, প্রাইভেটে যাচ্ছ নাকি কোচিংয়ে? তোমার স্কুলের সামনে দিয়ে যাব, গেলে সাথে আসতে পারো। আজ প্রাইভেট নেই আমার, কোচিং করে মাত্রই ফিরেছি। কাঁধে ব্যাগ দেখে রুদ্র প্রশ্নটি করেছে। রুদ্রর সাথে যাওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই বললাম, হ্যাঁ চলুন। মেইন গেটের কাছে গিয়ে রুদ্র একটি রিক্সা নেয়। আমায় আগে উঠতে বলে তারপর সে ওঠে। এই প্রথম আমরা একসাথে রিক্সায় পাশাপাশি বসেছি। আমার যে কতটা খুশি লাগছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ওর পারফিউমের ঘ্রাণ আমার মাতাল করে তুলছে। উফ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি। রুদ্র নীল কালারের একটা পাঞ্জাবি পরেছে, যেটা রুদ্রের গায়ে অনেক বেশি মানিয়েছে। ওড়না সামলিয়ে নিও নবনী, রিক্সার চাকায় যেন না লাগে। রুদ্রের কথায় আমার ঘোর কাটে। ওড়নাটা কোলের ওপর গুছিয়ে রেখে আর চোখে আরেকবার তাকে দেখে নিলাম। ওর এই ছোট্ট কেয়ারিংটায় ওর প্রতি ভালোবাসা, ভালো লাগার টান আমায় বাড়িয়ে দিয়েছে। রুদ্র তখন বলল, হ্যাঁ, তখন যেন কোন গুজবের কথা বলছিলে? ওই তো অ্যাপার্টমেন্টের সবাই ভাবছে আপনার সাথে আমার সম্পর্ক আছে, এই জন্য অনেক মেয়ে আমায় হিংসাও করে। পাগলের সুখ মনে মনে। এ কথা বললেন কেন? ওদের কথা বললাম। আচ্ছা একটা কথা বলো তো, সত্যটা তো আমরা জানি, আমরা তো জানি যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তুমি ওদের কথায় মন খারাপ করো না, ওদের কথা গায়েও মাখবে না। মানুষের কথায় তো আর সত্যিটা বদলে যাবে না। এই ছেলেকে আমি কি করে বোঝাই ওদের কথায় আমার মন খারাপ হয় না, বরং আমি খুশি হই। আর সম্পর্ক নেই তো কি হয়েছে, হতে কতক্ষণ। স্কুলের সামনে প্রায় এসে পড়েছি। সত্যিটা না বললে এখন রিক্সা থেকে নামিয়ে দেবে বিধে ভয় নিয়ে বললাম, একটা সত্যি কথা বলি। বলো। আমার না ভীষণ মন খারাপ, তাই মিথ্যে বলে আপনার সাথে এসেছি। আপনার সঙ্গে কথা বললে আমার মন ভালো হয়ে যায়। আমার প্রাইভেট কোচিং কোনোটাই এখন নেই। রুদ্র কয়েক সেকেন্ড চুপ করে থেকে কি যেন ভাবলো, তারপর বলল, আচ্ছা সমস্যা নেই। রুদ্রের সম্পর্কে যা শুনেছিলাম তা সবকিছু এখন আমার মিথ্যে মনে হচ্ছে। এই মানুষটা তো কখনো আমার সঙ্গে রুড বিহেভ করে না, বাকিদের সাথেও করতে দেখিনি। তবে সেদিন ডেয়ার পূরণ করতে গিয়ে ওই ছেলেটাকে মারতে দেখে বুঝেছি সে ভীষণ রাগী। এছাড়া আর কিছু নয়। আমি তার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ইনভাইটেশন কার্ড বিলি করলাম। এক বিন্দু পরিমাণ বিরক্ত আমার লাগেনি, তার সাথে সময় কাটাতে পেরে ভীষণ ভালো লাগছিল। বাড়িতে মায়ের ফোনে মেসেজ করে জানিয়ে দিয়েছি আসতে একটু লেট হবে। তিথিকেও মেসেজ করে বলে দিয়েছি মা ফোন করলে যেন সেভাবেই কথা বলে। কার্ড বিলি করা শেষ হলে রুদ্র জিজ্ঞেস করে, চা খাবে নাকি আইসক্রিম? গরমের মধ্যে চা খাবো না, এখন আইসক্রিম খাওয়া যেতে পারে। রুদ্র দোকান থেকে একটা আইসক্রিম আর পানির বোতল নিয়ে আসে। আইসক্রিমটা আমার হাতে দিয়ে আশেপাশে তাকে একটা রিক্সা ডাকে। আমরা দুজন রিক্সায় উঠে বসি। রিক্সা চলছে মন্থর গতিতে। বিন্দু বিন্দু বাতাসে রুদ্র ঘামে লেপে থাকা চুলগুলো কপালে এসে পড়ছে। সেই মুহূর্তে আমার ভীষণ ইচ্ছে করছিল ওর চুলগুলোতে হাত বুলিয়ে দিতে। পানির বোতলটা আমার হাতে দিয়ে সিগারেট ধরালো। আশ্চর্য, সে যে সিগারেট এনেছে আমি দেখিনি। আমি নাক মুখ কুঁচকে ফেললাম, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কারণ সিগারেটের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না, বিরক্ত লাগে। বাবাও খায়, কত চেষ্টা করেছি সিগারেট ছাড়ানোর জন্য, কিন্তু পারিনি। আর এখন কি না রুদ্র সিগারেটে টান দিয়ে অন্য পাশে রাখলো, ধোঁয়া উড়ালো অন্য পাশে। যথাসম্ভব চেষ্টা করছে যেন আমার দিকে সিগারেটের ধোঁয়া না আসে। আমি আইসক্রিম হাতে বসে রয়েছি, গলে গলে জামার উপর পড়ছে। তখন রুদ্র বলে, খাচ্ছ না কেন? গলে যাচ্ছে তো। আপনি সিগারেট ফেলেন, আমার বমি পাচ্ছে। সঙ্গে সঙ্গে সিগারেট ফেলে দিল রুদ্র। পানি দিয়ে কুলকুচি করে বলল, এখন ঠিক আছো? ছোট করে বললাম আমি। এরপর নীরবতা কাটিয়ে বললাম, সিগারেট কেন খান? সব সময় খাই না, মাঝে মাঝে খাই। এখন একটু খেতে ইচ্ছে হলো। আমার সামনে ইচ্ছে হলো? তুমি কি আমার উপর রেগে গেছো? রাগ করলে বলতে পারো, সমস্যা মিটিয়ে নেওয়া ভালো। এমন কিছু না, সিগারেট আমার পছন্দ না। স্বাভাবিক, অধিকাংশ মেয়ে সিগারেট পছন্দ করে না। তাহলে আপনি আমার সামনে কেন খেলেন? আমার সম্পর্কে তো প্রায় অনেক কিছুই শুনেছ,
স্বচক্ষেও দেখা উচিত আমি কেমন। এ কথার পিঠে আমি আর কিছু বলতে পারলাম না, চুপ করে রইলাম। সূর্য ডুবে গিয়ে অন্ধকার এখন রাজত্ব করছে। মাঝে মাঝে চারটাও বড়াই করে চলেছে দখল নেয়ার জন্য, কিন্তু দুষ্টু মেঘের জন্য পেরে উঠছে না। মেঘ চাঁদকে আড়াল করে রেখেছে। আমি সেদিকেই তাকিয়েছিলাম। হঠাৎ করে রুদ্র বিষণ্ণ গলায় বলল, জানো নবনী, কেন জানি আমি কখনোই কারো প্রিয় হয়ে উঠতে পারিনি, একান্ত প্রিয় মানুষ হতে পারিনি কারো। সবাই আমায় অপশন হিসেবেই ব্যবহার করে এসেছে। কেন জানি সবার জীবনে আমি অপশনাল হিসেবেই থেকে যাই। রুদ্রের কথাগুলো আকাশে থাকা মেঘের আড়ালে চারটি বিষণ্ণের চেয়েও আরো বেশি বিষণ্ণ শোনালো। আমি বিশ্বাসই করতে পারছিলাম না কথাগুলো যে রুদ্রই বলেছে। এই মানুষটারও কি কোনো দুঃখ থাকতে পারে? রুদ্র নীরব এবং নির্জীব হয়ে রয়েছে, কথা নেই আমার মুখেও। চারপাশ থেকে বারবার রিকশার টুংটাং শব্দ ভেসে আসছে। কতক কতক জায়গায় চায়ের দোকানের সামনে লোকজনের কোলাহল এবং সমাগম। ফিরতে কোনো প্রশ্ন করব সেই সাহসও কেন জানি পাচ্ছি না। আচমকা পুরো প্রসঙ্গ পাল্টে ফেলে রুদ্র বলল, এখান থেকে বাড়ি খুব কাছেই, এখন হেঁটে যাবে? হাঁটতে খুব ইচ্ছে করছে। তার এই প্রস্তাবে আমি খুশি হলাম, কারণ রাতের বেলায় রাস্তায় হাঁটার অন্যরকম আনন্দ রয়েছে। সাথে পাশে যদি থাকে প্রিয় মানুষ, তাহলে সেই সময়ের বর্ণনা করা কষ্টসাধ্য বটেই। তাই বারণ করার প্রশ্নই আসলো না। আমি বিনা বাক্যেই রাজি হয়ে যাই। রিকশা থেকে নেমে দুজনে ফুটপাত দিয়ে হাঁটছি। মনের ভেতর লুকিয়ে রাখা প্রশ্নটিও করে ফেললাম, কেন সবাই আপনাকে অপশনাল হিসেবে ব্যবহার করে? অপশনালের চেয়েও সেকেন্ড চয়েস বেশি হয়েছি। কেন হয়েছি সেসব না হয় আরেকদিন বলবো। একদিনে সব জেনে ফেললে পরে আর কোনো আগ্রহ থাকবে না। আমি হেসে ফেললাম। সে তো আর এটা জানে না যে তার প্রতি আমার আগ্রহ কোনোদিনই কমবে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে। বাড়ির গেটের কাছে আসার পর রুদ্রর কিছু মেয়ে কাজিনের সঙ্গে দেখা হয়ে যায়। এদেরকে আমি ফেসবুকে দেখেছি রুদ্রের আইডিতে। যদিও তারা কাজিন, কিন্তু আমার ভীষণ হিংসা হয়। কাঁধে হাত রেখে হাসি হাসি মুখ করে তোলা যতগুলো ছবি আছে সব কয়টা আমার পুড়িয়ে ফেলতে ইচ্ছে করে। আমি সহ্য করতে পারি না একদম। রুদ্রকে পেয়ে ওরা একদম জেকে ধরেছে। একজন বলছে, তোর কাছেই যাচ্ছিলাম, ভালোই হলো দেখা হয়ে গেছে, চল আড্ডা দেব। আজ থাক, রিমির বিয়ের অনেক কাজের দায়িত্ব আমার উপর। আরেকটা মেয়ে তখন রুদ্রের গাল চেপে ধরে বলল, তোর নাটক বন্ধ কর, বিয়ে তো আর আজই হচ্ছে না। কয়েক ঘন্টা আমাদের সাথে আড্ডা দিলে কিচ্ছু হবে না, প্রয়োজনে পরে এসে আমরা সবাই তোকে কাজে হেল্প করব। রুদ্র তখন হেসে বলল, তাহলে ঠিক আছে, চলো। ওরা একদিকে খুনসুটিময় ঝগড়া করছে, আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে ওদের কাণ্ড দেখছি। আপনাদের হয়তো আমার এমন কথা শুনে হাসি পাচ্ছে, কিন্তু বিশ্বাস করুন আমার অনেক কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আমি বেশ ভালো করেই বুঝতে পারছি সুখ ও দুঃখ একে অপরের পরিপূরক। একটু আগেও যেই সুখের সাগরে ভাসছিলাম, সে আমি এখন তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমি কিছুতেই বুঝতে পারছি না মেয়েগুলো এমন ছ্যাঁচড়া কি করে হয়। ছ্যাঁচড়া হবে ছেলেরা, মেয়েদের পেছনে পেছনে ঘুরে ঘুরে ছ্যাঁচড়ামি করবে, মানায় ওদের। কিন্তু মেয়েরা কেন এমন করে? আমি কিন্তু সব মেয়ের কথা বলছি না, এই টাইপ কিছু মেয়ের কথাই বলছি। ছেলে কাজিন আমারও আছে, কিন্তু আমরা ঘন ঘন আড্ডা দিই না। কোনো অনুষ্ঠানে একসঙ্গে হলেও সবাই মিলে গল্পগুজব করি না, এভাবে কেউ মিশতে পারি না। ছেলেরা ছেলেরা একসাথে এবং মেয়েরা মেয়েরা একসাথে আড্ডা দেই। তাহলে কি আমরা ইম্যাচিওর? ওদের গল্পগুজব এবং কোথায় আড্ডা দেবে সব প্ল্যান শেষ হলে রুদ্রের নজর আমার দিকে পড়ে। আমার ভীষণ কান্না পাচ্ছিল। উচিত ছিল অনেক আগে বাড়িতে ফিরে আসা, কিন্তু কোনো এক অজানা কারণে আমার পা সেখানেই স্থির ছিল। রুদ্র আমার কাছে এসে বলল, নবনী, তুমি বাসায় যাও, রাত না হলে তোমায়ও সঙ্গে করে নিয়ে যেতাম। সমস্যা নেই, আপনি ওদের সঙ্গে যান, এনজয় করুন। এইটুকু বলে আমি ভেতরে চলে আসি। একবারও পেছনে তাকাইনি। ভেতর থেকে আসা দীর্ঘশ্বাস সঙ্গে সঙ্গে চোখের কোণে পানিও নিয়ে এসেছে। বড্ড জেলাসি তো আমি। বাড়িতে এসে কি করব বুঝতে পারছিলাম না। আমার সময় কাটছে না কিছুতেই। আমায় গম্ভীর থাকতে দেখে মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? কই কিছু না তো, আনমনেই বললাম আমি। বললেই হলো, কিছু না হলে তুই তো এত চুপচাপ থাকার মেয়ে না। এগুলো কোনো কথা হলো মা? চুপচাপ আছি এমনি, কোনো স্পেসিফিক রিজন নেই। তুই চুপ কর। মিথ্যে কার সঙ্গে বলিস তুই? তুই আমার পেটে হয়েছিস নাকি আমি তোর পেটে হয়েছি? তোমরা মায়েরা কি কমন ডায়লগগুলো দিয়ে এবার বন্ধ করতে পারো না?
ছোটবেলা থেকে শুনে আসা সব ডায়লগই এখন আমার মুখস্থ। তুই অনেক বেয়াদব হয়ে গেছিস নবনী। সরি মা, তুমি এখন যাও, আমি একটু একা থাকবো। আমার পেটের মেয়ে হয়েও তুই এমন করিস? তোর থেকে তো রাজ্জা কি ভালো। বেশ তো, ওর কাছেই যাও। মা কিছুক্ষণ আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রুম থেকে চলে গেলেন। আমি ঠায়ভাবে সেখানেই কিছুক্ষণ বসে থেকে বারান্দায় চলে আসি। মেইন গেটের দিকে তাকিয়ে দেখি রুদ্র আসছে কিনা। না, অনেকেই আসে, কিন্তু রুদ্র আসে না। ফেসবুকে লগইন দিয়ে রুদ্রের আইডি দেখলাম, তাকে অ্যাক্টিভ দেখাচ্ছে। ডেও দিয়েছে দেখলাম 1 ঘন্টা আগে দেয়া। ছবিটা ওর মেকাজিনের সাথে, তার মানে যাওয়ার পর ছবি তুলেই সাথে সাথেই ডেতে দিয়েছে। কি যে অসহ্য রকমের পেইন হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করে ওর পুরনো পোস্ট ছবিগুলো দেখছিলাম। হাত শুধু শিরশির করছিল নখ দেওয়ার জন্য। মনের কথায় সায় দিলাম। নখ দিয়ে জিজ্ঞেস করলাম, বাড়ি ফিরেছেন? রিপ্লাই এলো ঠিক 2 মিনিট পর। না, আজ বাড়ি ফিরতে দেরি হবে। ও, আড্ডা দিন, ভালো লাগবে। এই মেসেজটার সিন হলো না। অনেকক্ষণ যাবৎ ফোনের স্ক্রিনে চাতক পাখির মতো তাকিয়ে রইলাম। ডাটা অফ করতে যাব তখন টুং করে মেসেঞ্জারে একটা শব্দ হয়, রুদ্র মেসেজ। দ্রুত আমি ওর ইনবক্সে গেলাম। আসলে মেসেজ নয়, ছবি পাঠিয়েছে আর একটা ভিডিও। সবগুলো ছবি ওর ওই মেকাজিনগুলোর সাথে। ভিডিওটা মনে হচ্ছে ছবি তুলতে গিয়ে ভুল করে ফেলেছে। বুঝতে পারার পর রুদ্র হেসে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। ইস, হাসিটা যেন সোজা বুকে এসে বিঁধেছে। শুধু চোখের কাঁটা লাগছিল ওই আপুগুলোকেই। আমি মেসেজ লিখলাম, শুধু মেগাজিনরা এসেছে, ছেলেরা আসেনি। রুদ্র যদিও লেট করে উত্তর দিচ্ছিল, তবুও যে রিপ্লাই করছিল আমি এতেই খুশি ছিলাম। হ্যাঁ, ছেলেও আছে 4 জন। তাহলে ওদের ছবি দেন। ওদের ছবি ওদের ফোনে? আশ্চর্য, একটা ছবিও আপনি ছেলেদের সাথে তোলেননি? একটা হলেও নিশ্চয়ই তুলেছেন, দিন দেখি। রুদ্র চোখ উল্টো ইমোজি দিয়ে বলে, ওদের ছবি দিয়ে কি করবে? কি আজব, আমি মেয়ে হয়ে মেয়েদের ছবি দেখি কি করব? ছেলেদের ছবি দিন, চয়েস করি, দেখি কাকে ভালো লাগে। মূলত রুদ্রকে একটু খোঁচা মারতেই আমি এই মেসেজ লিখেছি। রুদ্র এবার সেন্টি ইমোজি পাঠালো। আমার ভীষণ হাসি পাচ্ছিল। আমিও তো নাছরবান্দা, তাই আবার বললাম, কি হলো দিন? রুদ্র বলল, পরে ওদের থেকে নিয়ে দিবনি। শিওর? ব্যাস, কনভারসেশনের 12টা বাজিয়ে দিয়েছে হুঁ বলে। এরপর তো আর নতুন করে কিছু বলা যায় না। আমি আর কিছু বললামও না। রাতে ডিনার করে আবার গেলাম ফেসবুকে। ওর আইডি ঘেটে দেখলাম মেগাজিনদের সাথে ছবি পোস্ট করেছে। অদ্ভুত বিষয় হচ্ছে, এখানেও রুদ্রবাদে কোনো ছেলের ছবি নেই। একটা কথা আপনারাই বলুন তো, সবাই একসাথে আড্ডা দিতে গিয়েছে, সেখানে সব মেয়েদের ছবি আছে, অথচ ছেলেদের কোনো ছবি নেই। এটা হতে পারে? আমার কেন জানি এবার মনে হচ্ছে রুদ্র আমার মিথ্যে বলেছে। এরপরে কয়েকদিন রুদ্রর বেশ ব্যস্ত সময় কাটলো। মোটামুটিভাবে পড়াশোনা নিয়ে আমি নিজেও ব্যস্ত ছিলাম, কিন্তু এতটা ব্যস্তও থাকতে পারিনি যে রুদ্রের কথা মনে পড়বে না। সেদিনের পর থেকে আমি আবারও রুদ্রের সামনে যাওয়া বন্ধ করে দিলাম। লুকিয়ে লুকিয়ে শুধু দূর থেকেই দেখি, কারণ আমি 99% শিওর রুদ্র আমায় মিথ্যে বলেছিল। তার ছেলে কাজিনরা কেউ ছিল না, ছবিও দেয়নি আমায়। আমার কথা হচ্ছে, মিথ্যে বলার কি দরকার? কোনো ফায়দা তো নেই। এই মিথ্যেটাই মূলত রুদ্রর প্রতি চাপা অভিমান তৈরি করেছে। রিমিয়াপুর বিয়ে আজ, গতকাল গায়ে হলুদ গিয়েছে। হলুদে আমি যাইনি। রোজ অনেকবার জোর করেছিল আসার জন্য, কিন্তু মিথ্যে বাহানা দিয়ে যায়নি। সত্যি বলতে রুদ্র মুখোমুখি হতে ইচ্ছে করছে না। মায়ার টান আমি বাড়াতে চাচ্ছিলাম না কাছ থেকে। সে আমায় দেখে কিছু আন্দাজ করুক, এটাও আমি চাইনি। হলুদে না গেলেও বিয়েতে না এসে পারলাম না। রিমি আপু সকালে ফোন করে বলেছে বিয়েতে না গেলে কান ধরে নিয়ে যাবে। বিয়ের কিছুদিন আগে থেকে আমি রিমি আপুর সাথে পরিচিত হই। রোজ পরিচয় করিয়ে দিয়েছিল। আপু ভীষণ মিশুক। অল্প দিনের ব্যবধানেই আমায় একদম নিজের বোন বানিয়ে ফেলেছে। যে কারণে এত অধিকারবোধ তার কথায়। আমিও ভাবলাম, একটা মানুষের জন্য শুধু শুধু আরেকটা মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না। রুদ্রর সামনে না গেলেই তো হয়। তাই রেডি হয়ে আগে রোজের সঙ্গে চলে আসলাম। আব্বু আম্মু পরে আসবে। ও, আপনাদের তো এতদিন একটা কথা বলাই হয়নি, রিশানের আপন ভাই হচ্ছে রুদ্র। রিশান সেদিন রুদ্রর কথাই বলেছিল। রাজ্জাকের সাথে রিশানের ভাব জমে গেছে বহু আগেই। ওরা ওদের বন্ধুত্বের নাম দিয়েছে R2। এদিকে আমি তো আমার চারপাশে সবই আর দেখি। এই যেমন রুদ্র, রিশান, রাজ্জাক, রোজ, রিমি, শুধু আমার নামটাই বোধহয় এন দিয়ে হয়ে গেল। যাক সেসব। আমি ভাবছি এখন যদি রুদ্রের সামনে পড়ে যাই তাহলে কি করব?
আমার ভাবনা তার জায়গা মতো সীমাবদ্ধ থাকতে পারল না। রুদ্রের সাথে দেখা হয়ে গেল। রুদ্র একগাল হেসে বলল, কেমন আছো পিচ্ছি? আমি দৃষ্টি সরিয়ে নিলাম। অন্যদিকে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। কালকে নাকি তুমি হলুদে আসনি? আমি এবার অবাক হয়ে তাকালাম তার দিকে। সে আমায় জিজ্ঞেস করছে শিওর হওয়ার জন্য আমি এসেছিলাম নাকি। তার মানে সে জানেই না, খেয়ালও করেনি, এমনকি একবার আমার কথা মনেও হয়নি। অবশ্য আকবরিয়ে এত কিছু ভাবা, এত এক্সপেকটেশন রাখা আমার উচিত হয়নি। তার সাথে আমার পরিচয় বা কয়দিনের, সে কেন আমায় নিয়ে এত মাথা ঘামাবে? শুধু শুধু আমি নিজেই এত সব ভেবে চলেছি। আমায় চুপ থাকতে দেখে রুদ্র বলল, চুপ হয়ে গেলে যে?